হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। এবং আজকের আরও একটা সেশন আমরা নিয়ে চলে এসেছি। সেটা কি, WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং ডি তার প্রিপারেশন নিয়ে। এবং আজকের ক্লাসে আমরা কি করব, ইংলিশের প্র্যাকটিস অর্থাৎ ইংলিশের যে MCQ যেরকম টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে সেটার জন্য আমরা প্রিপারেশন এখানে নিচ্ছি। তোমরা জানো যে অলরেডি এর দুটো ক্লাস কিন্তু আগেও তোমরা পেয়েছো। আজকে হচ্ছে তার থার্ড ক্লাস এবং সেকেন্ড ক্লাসে যে টপিকটা আমরা পড়ছিলাম অর্থাৎ কারেকশন বা বলতে পারো কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফিকেশন, ঠিক আছে, এটা নিয়ে এটাই শেষ ক্লাস। জাস্ট তোমাদের একটু প্র্যাকটিস প্লাস বুঝিয়ে দেওয়া যে কীরকম প্রশ্ন আসতে পারে। এর পরবর্তী ক্লাসগুলো আবার অন্য টপিকে কিন্তু হবে, ঠিক আছে। এছাড়াও তোমরা যদি মনে করো যে মক টেস্ট দিতে চাইছো তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, 1 মিনিট ধরো। তোমরা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো যদি কেউ মনে করো যে মক টেস্টের জন্য তুমি এনরোল করবে। সেটা হচ্ছে কি 9143886331। তোমরা এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো যে SSC গ্রুপ সি এবং ডি এর যে ফুল মক টেস্ট সেটার জন্য, ঠিক আছে। তো চলো আজকের এই যে কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফিকেশন এর সেকেন্ড ক্লাসটা শুরু করা যাক। এবং এই সিরিজের আমাদের চলছে কি, এটা থার্ড ক্লাস, তাই তো। চলো কি বলেছে দেখি। ওই আগের ক্লাস যারা করেছো তারা জানো, ঠিক আছে, ওই একই নিয়ম আমরা এগোবো। কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে। 4টে অপশানে মোটামুটি একই সেন্টেন্স 4 ভাবে লেখা আছে, মানে একটু চেঞ্জ করে লেখা আছে। তোমাদের খুঁজে বার করতে হবে যে এর মধ্যে থেকে সঠিক সেন্টেন্স, পুরোপুরি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা আছে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক কি আছে। প্রথমে দেখি, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে। তো তোমরা জানো আগের দিন আমি বলেছিলাম কি, সেটা হচ্ছে কোনো প্রশ্ন আসার সাথে সাথে তোমরা কি করবে, ভিডিওটাকে পজ করবে, ঠিক আছে। পজ করে আগে নিজেরা 4টে অপশন দেখে নাও। নিয়ম একটাই, ভুল খুঁজে বার করো, সেটাকে এলিমিনেট করো যে এটা আমার উত্তর না। একটা ভুল পেয়ে গেলেই সেই অপশনটা বাদ, আরেকটা ভুল পেয়ে গেলে আরও একটা অপশন বাদ, লাস্টে যেটা পড়ে থাকবে সেটা আমাদের কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে। তো চলো তোমরা দেখে নাও, ভিডিওটা পজ করে আগে নিজে সলভ করে নাও, তারপরে আমি বলে দিচ্ছি। এখানে আমাদের নট অনলি এবং বাট অলসো এই যে কনজাংশনটা আছে, এই কনজাংশনটা অনুযায়ী আমাদের এই প্রশ্নটা বুঝতেই পারছি যেটা আছে সেটা সলভ করতে হবে। তো দেখো কি কি ভুল আছে যেটা আমার চোখে হঠাৎ করে পড়ে গেল। সেটা হচ্ছে কি, বাট এখানে দেওয়া আছে, বাট হ্যান্ড রাইটিং অলসো এরকম একটা জিনিস দেওয়া আছে। হি ইজ নট অনলি হার্ড ওয়ার্কিং, হ্যান্ড রাইটিং না, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্স বাট হার্ড ওয়ার্কিং অলসো। একটা অ্যাঙ্গেল থেকে বলতে গেলে মুখে যখন আমরা বলছি সেটা বলতে পারো, কিন্তু আমরা কি করবো, বাট অলসোটাকে একসাথে লিখবো, ঠিক আছে। সুতরাং এখানে এটাকে চলো বাদ দাও। বা আমি বলতে চাইছি যদি এর থেকেও ভালো অপশন পাই, ঠিকঠাক অপশন পাই, সেটাই চুজ করব। তারপরে প্রথম অপশন হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। হি নট অনলি ইজ ইন্টেলিজেন্ট, না এখানে গন্ডগোলটা হলো। তোমরা মনে রাখবে এই যে নট অনলি এর পরে যে পার্টটা আছে সেটাই মানে সিমিলার পার্ট যেন এদিকে বাট অলসোর পরেও রিপিট হয়। এখানে কি গন্ডগোল হচ্ছে, হি নট অনলির পর দেখো একটা কি বসেছে, একটা ভার্ব বসছে, মেইন ভার্ব এবং একটা অ্যাডজেক্টিভ বসেছে। অথচ বাট অলসোর পর শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ অপশন কিন্তু এটাও ঠিকঠাক হবে না। ইজটাকে কি করতে হতো, ইজটাকে আনতে হতো হি এর পর, ঠিক আছে। লাস্ট অপশনটা কি আছে, হি নট অনলি, দেখো ভার্বের কোনো নামও নিশান, কোনো উল্লেখ নেই ভাই, হি কি, এখানে একটা ইজ বসতো যেটা এখানে ছিল না, অর্থাৎ অপশন ডিও ভুল। অপশন এ আমাদের জন্য এখানে কি সঠিক উত্তর, যেখানে পুরোপুরি কারেক্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করে হি ইজ নট অনলি, এবং যেটা বলছিলাম দেখো নট অনলির পর কি বসেছে, একটা অ্যাডজেক্টিভ বসেছে, এবং বাট অলসোর পরেও একটা অ্যাডজেক্টিভ এখানে কিন্তু বসেছে, অর্থাৎ এই সেন্টেন্সটাই আমাদের একমাত্র কারেক্ট অপশন এই প্রশ্নের ক্ষেত্রে। চলো নেক্সট আমরা এগিয়ে যাই, কোশ্চেন নাম্বার 17। মানে আগের দিন আমরা 1 থেকে 15 সলভ করেছিলাম, এখানে 16 দিয়ে শুরু করেছি, 17 এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার। কি হচ্ছে, শি প্রেফার্স টি দ্যান কফি, শি প্রেফার্স টি মোর দ্যান কফি। আমরা জানি
প্রেফার এমন একটা ভার্ব, প্রেফার বা প্রেফারেবল, যদি এই ওয়ার্ডগুলো তোমরা পেয়ে যাও তখন কি হয়, এর সাথে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে কি টু, সেটা হচ্ছে টু। আরও কিছু জিনিস মাঝে মাঝে বসে, তবে সেটা আমাদের কিন্তু এক্সাম হলে সেই নিয়মগুলো আমরা ফলো করব না। মানে ওই স্পোকেনের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু বলা হয়, আমি সেটা তোমাদের এখানে বলবোও না, কারণ বললে হয়তো সেটাও থেকে যাবে মাথায়, তাতে উল্টে আরো গন্ডগোল পাকাবে। ঠিক আছে, তো দরকার নেই, আপাতত দেখে নাও। টি, শি প্রেফার্স টি দ্যান কফি হবে না, মোর দ্যান কফি হবে না, র্যাদার কফি হবে না। একমাত্র ঠিকঠাক উত্তর কি, শি প্রেফার্স টি টু কফি। এবং এখানে যে টু কথাটা আসছে না, এটার মানেও কিন্তু ওই রকমের দ্যানের একটা মিনিং চলে আসছে, যে তার কফির থেকে চা বেশি পছন্দ, বা সে কফির তুলনায় চা বেশি প্রেফার করে। ঠিক আছে, এবং এটার জন্য আমরা কি বললাম, শুধুমাত্র টু এই প্রিপোজিশনটাই কিন্তু আমরা ব্যবহার করব, অন্য আর কোনো কিছু ব্যবহার করব না। চলো তারপর কোশ্চেন নাম্বার 18, নিয়ম একই, তোমরা আগে পজ করে নাও, পজ করে আগে ভেবে নাও, তারপর আমি মানে প্লে করার পরে দেখতে পাবে আবার সলিউশন করাচ্ছি। ঠিক আছে, ওকে। আই অ্যাম নট অ্যাকাস্টমড টু, এখানে একটা খুব ভালো একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে। তোমাদের আমি যখন জেরান্ডের ক্লাস করিয়েছিলাম, ঠিক আছে, বা যখন প্র্যাকটিস করাছিলাম সেখানেও বলেছিলাম যে এই যে অ্যাকাস্টম টু, ইউজ টু, ফ্যামিলিয়ার টু, ঠিক আছে, উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, এগুলো কিন্তু এক একটা ফিক্সড ফ্রেজ। মানে এই অ্যাকাস্টমডের পর এই যে টু পর্যন্ত, এটা কিন্তু একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। এবার তোমরা বুঝতেই পারছো, যদি এটা একটা পার্ট হয়ে যায় তাহলে এখানে বসছে কি, শুধুমাত্র V1 ফর্মটা, ওয়েক ভার্বের ফার্স্ট ফর্ম বসছে। তাহলে এখানে গন্ডগোল পাকাচ্ছে একটা। আমাদের দরকার ছিল, যেহেতু এখানে আই অ্যাম, এটা অলরেডি আমাদের মেন ভার্ব চলে এসেছে, মানে এখানে আমার দরকার ছিল এটা সেমি ভার্বের। আর সেমি ভার্ব মানে কি, জেরান্ড, ইনফিনিটিভ বা পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভ বা পার্টিসিপল। তো যদিও এখানে আমাদের, দাঁড়াও, যদিও এখানে আমাদের কি হওয়া উচিত ছিল, যেটা ছিল সেটা হচ্ছে জেরান্ড বা ইনফিনিটিভের মধ্যে কিছু বসানোর। এবার অনেকে কি করবে, এই টু ওয়েক আপ এটাকে ইনফিনিটিভ ভাবতে পারো, কিন্তু না, বিষয় হচ্ছে যে অ্যাকাস্টম টু এটা একটা ফ্রেজ, এরপর আমাকে আলাদা করে বসাতে হবে কি, জেরান্ড বা ইনফিনিটিভ। এবার যেহেতু অলরেডি একটা টু আছে, সেই জন্য আমরা এরপরে আবার টু ওয়েক আপ বলবো না। সুতরাং সেই জন্য আমরা এখানে এটা কিন্তু ভুল, কি ব্যবহার করব, অ্যাকাস্টম টু ওয়েকিং আপ আর্লি। সঠিক উত্তর কিন্তু অপশন বি চলে আসবে। কারণ দেখো বাকিগুলোতে দেখো অ্যাকাস্টমড অফ, না অ্যাকাস্টমড অফ হয় না, অ্যাকাস্টম টু এটা একটা বললাম ফিক্সড একটা ফ্রেজ, বা এখানেও দেখো টু কথাটা ব্যবহারই করা হয়নি, অর্থাৎ এই দুটোতেও কিন্তু ভুল আমরা পাচ্ছি। সুতরাং একমাত্র সঠিক উত্তর কি কি হচ্ছে, এই আই অ্যাম নট অ্যাকাস্টম টু ওয়েকিং আপ আর্লি। এবং এখানেও তোমাদের আরও একটা জিনিস হয়তো একটু কনফিউশন লাগবে, যে স্যার আমরাও জানি টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম বসে, আপনি এখানে ওয়েকিং বসিয়ে দিলেন আইএনজি ফর্ম, এটা তো হওয়া পসিবল না নিয়মে। হ্যাঁ, এটা আমাদের স্কুল টাইমে শেখানো হয় যে টু এর পর V1 ছাড়া অন্য কোনো ফর্ম বসবে না। কিন্তু যখন আমরা জেরান্ড, ইনফিনিটিভ এগুলো পড়েছি, তখন আমরা জানি যে এই যে ওয়েকিং এটা কি, এটা একটা জেরান্ড ফর্ম, এবং এই যে অ্যাকাস্টমড টু বলা হয়েছে এটা একসাথে বসবে। যদি অ্যাকাস্টম থেকে টু সরিয়ে নেওয়া হয়, এখান থেকে, তাহলে কিন্তু এর মিনিং ঠিকঠাক থাকবে না। অর্থাৎ এটা একসাথে পার্ট, এবং এই যে ওয়েকিং এটা ব্যবহার করা হচ্ছে বেসিক্যালি একটা জেরান্ড, কি এটা একটা জেরান্ড, এবং অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, একদম সহজ। মেইনলি আমরা নাউন বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে আমরা এইটা পড়ে থাকি, তাই তো? নাউন বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে আমরা এটা পড়ে থাকি, এই বিষয়টা, যে পুলিশ এমন একটা ওয়ার্ড যেটা কিন্তু প্লুরাল নাউন। পুলিশ কি, এই পুলিশ হচ্ছে প্লুরাল নাউন, অর্থাৎ এর পরে
এরপরে এটা এমন একটা নাউন যেটা প্লুরাল, অর্থাৎ এর সাবজেক্টটা হয়ে গেল প্লুরাল, অর্থাৎ এরপরে যে ভার্ভটা বসবে সেটাও কি হবে, সেটা হবে প্লুরাল ভার্ভ, অর্থাৎ সেখানে হ্যাজ, ইজ বা ওয়াজ এগুলো কোনোটাই বসতে পারবে না, অর্থাৎ অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ঠিক আছে, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, সঙ্গে জানিয়ে দিই, পুলিশ প্লুরাল, তার মানে কিন্তু আর্মি এটা কিন্তু প্লুরাল না। আর্মি আবার কালেকটিভ নাউনের আন্ডারে, ওটা সিঙ্গুলার। ঠিক আছে, একটু একটু কনফিউশনের জায়গা, তবে এটুকু মনে রাখবে, আর্মি সিঙ্গুলার, পুলিশ প্লুরাল। ক্লিয়ার? চলো নেক্সট। এখানে কি বলেছে, হি ইজ ওয়ান অফ দ্য ব্লেসড, এটা আগের ক্লাসে আগে পড়িয়েছিলাম। যদি ওয়ান অফ, ইচ অফ এরকম থাকে, তাহলে এরপরে যে ভার্বটা বসবে, এরপরে যে নাউনটা বসবে এটা কি হবে, সেটা কিন্তু সবসময় প্লুরাল হয়। যদিও এখানে এটা সাবজেক্ট না, তো এরপর আর কোনো ভার্ব আসছে না, কিন্তু ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এরপরে যে নাউনটা বসে সেটা সবসময় প্লুরাল হয়। অর্থাৎ ওয়ান অফ এরপর এখানে প্লেয়ার বলেছে, মানে ভুল আছে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, ঠিক আছে। এবং দেখো এখানে অ্যামং, অ্যামং বলা যেতে পারে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, কিন্তু সেখানেও অ্যামং বললেও এটা লাস্টে এস বসতো, সেটা দেওয়া নেই, অর্থাৎ অপশন সি ভুল। আচ্ছা, তাহলে এখানে কি আছে, হি ইজ অ্যামং প্লেয়ার্স, সব ঠিকঠাক আছে, মানে এটা প্লুরাল বসেছে, তো এটা ঠিকঠাক আছে। তাহলে এই দুটোর মধ্যে কোনটাকে ঠিক চুজ করব, মানে কারেক্ট অ্যান্সার হবে, কোনটা ভুল হবে বলো তো? বিষয় হচ্ছে এখানে আরো একটা জায়গায় গন্ডগোল পাকিয়েছে, সেটা কি, সেটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি মানেই সবসময় তার আগে একটা আর্টিকেল দা বসা উচিত, তার আগে একটা আর্টিকেল দা বসা উচিত। তো এখানে কিন্তু এররটা আসছে অ্যামং এর জন্য না, অ্যামং মানেও কি, অনেকের মধ্যে বোঝানোর জন্য, এই প্লেয়ারদের মধ্যে সেও একজন, তাই তো, বা এই প্লেয়ারদের মধ্যেও কিন্তু সে পড়ে, এটা বলার জন্য ব্যবহার করা হচ্ছে অ্যামং, এতে ভুল নেই। কিন্তু গন্ডগোল হচ্ছে এখানে এই আর্টিকেল দা এটা কিন্তু দেওয়া নেই, অর্থাৎ অপশন ডিও ভুল হয়ে গেল, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। চলো নেক্সট কোশ্চেন, একদম ফটাফট আমরা এগোবো, সময় নষ্ট করব না বেশি, পরীক্ষার খুব বেশি দেরি নেই, তো যত বেশি প্রশ্ন কম সময়ে সলভ করা যায়, ঠিক আছে। এবং এই জন্যই তোমরা কি করবে, একটু ভিডিওটা পজ করে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই পজ করে নেবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 21। এমন কোনো কঠিন বিষয় নেই, ঠিক আছে। দেখো যেগুলো আমি বলতে চাইছি সেটা হচ্ছে, যখনই এই যে 5 ইয়ার্স কথাটা আসছে না, যখনই 5 ইয়ার্স কথাটা আসছে, এরপরে এর আগে ফর বা সিন্স আমরা জানি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে যে টাইম ফ্রেজ ব্যবহার করা হয়, তার আগে কি করা হয়, তার আগে একটা করে ফর বা সিন্স কিছুটা ইউজ করতে হয়। তো সিন্স ব্যবহার করি যখন কোনো যে সময় কাজটা শুরু হয়েছে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট বা স্টার্টিং টাইম অফ দ্য অ্যাকশন, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু 5 ইয়ার্স বলে, মনে করে দেখো 5 ইয়ার্স বলে কোনো সময় আমাদের এই দুনিয়ায় এক্সিস্ট করে না। যদি বলো 2020 সাল, হ্যাঁ তাহলে মানতাম, যদি বলো সকাল তাহলে মানতাম, সেখানে সিন্স বসবে। কিন্তু যখন এই 5 ইয়ার্স বলে দিয়েছে, 5 ঘন্টা, 10 ঘন্টা, 2 বছর, 20 বছর, 500 বছর, তার আগে সবসময় কি বসে, ফর বসে, অর্থাৎ এখানে সিন্স এবং এই যে সিন্স, এই দুটো হতে পারে না, অপশন এ এবং অপশন ডি কাটো। এই দুই জায়গায় ফর আছে, এই দুই জায়গায় ফর আছে, কিন্তু আমরা জানি ফর 5 ইয়ার্স এগুলো ব্যবহার করা হয় কোথায়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে ভাই কেন আমি এখানে ইজ লিভিং বসাবো, ইজ লিভিং বসাতে পারবো না, অর্থাৎ অপশন সিতেও গন্ডগোল আছে, অপশন বি হলো সঠিক উত্তর, যেটা কি শি হ্যাজ বিন লিভিং, যেটা পারফেক্ট কন্টিনিউয়াস, বা আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার, যে একটা হ্যাজ বা হ্যাভ বসবে, পরে বিন বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে, এবং তারপরে ফর 5 ইয়ার্স এগুলো বসানো আছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। এবং তোমাদের এটাও আমি জানিয়ে দিই, যদি এই ক্লাসের যে পিডিএফটা যদি ডাউনলোড করতে হয় বা পেতে চাও,
সেই ক্ষেত্রে আমাদের যে টেলিগ্রামের লিঙ্ক দেখো ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই ডিসক্রিপশন বক্সে থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ওখানে এই পিডিএফ তো পাবেই, সাথে আরও আদার্স সব ক্লাস নোট বা মক টেস্ট সেখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো এখানেও সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়া একটা নিয়ম এখানে দেখতে পাবো আমরা। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এই ক্ষেত্রে কি করছে, কাজ করছে প্রিপোজিশনের মতো, কাজ করছে প্রিপোজিশনের মতো। অর্থাৎ আমরা জানি প্রিপোজিশনের পর যে নাউন বা প্রোনাউন ব্যবহার করা হয়, প্রিপোজিশনের পর যে নাউন বা প্রোনাউন ব্যবহার করা হয় সেগুলো কি, সেগুলোকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট, সেগুলোকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। এবং আমাদের চ্যাপ্টারের নামটা কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট কিন্তু এখানে আমাদের শুধুমাত্র এই যে দ্য ম্যানেজার, এটাই হচ্ছে সাবজেক্ট, এবং যে যে সিঙ্গুলার নাম্বার, যে হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, সুতরাং আমি এখানে বুঝতে পারছি, একটু পিছিয়ে দিই। সাবজেক্ট সিঙ্গুলার মানে মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব এগুলো কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। তো ভার্ব সিঙ্গুলার কোথায় কোথায় আছে, অয়ার দুই জায়গাতে বসেছে, এরা তো প্লুরাল ভার্ব। আর প্রেজেন্ট টেন্সে বসে, এটাও প্লুরাল ভার্ব। তাই এই তিনটে জায়গায় যেগুলো গোল গোল দিলাম সেইগুলো হচ্ছে গন্ডগোল। তো অপশন এ, অপশন বি এবং অপশন ডি এখান থেকে কেটে দাও। অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্টস, যতই এখানে প্লুরাল থাকুক না কেন, অ্যাসিস্ট্যান্টস থাকুক না কেন, আমাদের মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ কাজ করছে প্রোনাউনের মতো। অর্থাৎ এরপরে যে নাউন বা প্রোনাউন যেটা বসছে, যে নাউনটা বসছে, এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। এবং আমরা অবজেক্ট অনুযায়ী কোনো সময় ভার্ব চুজ করি না, ভার্ব চুজ করি এই সাবজেক্ট অনুযায়ী। এবং দেখো যেটা বললাম, ম্যানেজার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একমাত্র ওয়াজ আছে সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেনে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 23, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। খুব খুব সুন্দর একটা প্রশ্ন। এখানে অনেকে একটু অন্যরকম গন্ডগোল হয়তো পাকাতে পারো, একটু অন্যরকম গন্ডগোল পাকাতে পারো। কি কি আছে দেখি। হি সাজেস্টেড মি টু অ্যাপ্লাই ফর দ্য জব, অ্যাপ্লাইং ফর দ্য জব, দ্যাট আই অ্যাপ্লাই ফর দ্য জব। ওকে, হি সাজেস্টেড দ্যাট আই অ্যাপ্লাই ফর দ্য জব। দেখো ছোট্ট একটা নিয়ম সেটা বলে দিই। নিয়মটা হচ্ছে কি, কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু ভার্ব আছে যাদের এই যে হিউম্যান অবজেক্ট, এই হিউম্যান অবজেক্ট বিষয়টা হয় না, বা ইনডাইরেক্ট অবজেক্ট থাকতে পারে না। এবং এরকম আছে, প্রচুর আছে। যেমন সেইড, সেইডের পর যদি কোনো মানুষকে বসাতে হয়, কাকে বললাম তার জন্য একটা টু বসাতে হয়, তাই না? সেইড টু মি, সেইড টু হিম, সেইড টু দেম, টু বসাতে হয়। ঠিক সেই রকমই আরো একটা ভার্ব হচ্ছে এই সাজেস্ট। তো মূলত এই যে সাজেস্ট বা প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব দেওয়া, এইগুলো হচ্ছে এমন এক কিছু ভার্ভ, প্লাস সে যেটা বললাম সে ভার্ভটাও তাই। এরপর এরপর যদি কোনো হিউম্যান অবজেক্ট বসাতে হয় তাহলে অবশ্যই এরপরে টু বসাবে। টু বসানোর পর তারপর তুমি হিউম্যান অবজেক্ট বসাবে, মানে কোনো মানুষ যেটা হয়, যেগুলোকে আমরা বলি ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন এখানে আছে মি, 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 এই তিনটে হচ্ছে কি একটা মানুষ বোঝাচ্ছে, আমি তো মানুষ, তাই না? যদি বলতো হি সাজেস্টেড দ্য প্ল্যান, হি সাজেস্টেড দ্য কোনো একটা জিনিস, ঠিক আছে, দ্য ওয়ে আউট, সে এই সমাধানটা সাজেস্ট করেছিল, এই প্ল্যানটা সে সাজেস্ট করেছিল, সেই ক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসাতে হবে না। কিন্তু যদি এরপরে কোনো মানুষ চলে আসে তখন অবশ্যই এই তিনটে ক্ষেত্রেই কিন্তু মাঝে একটা টু বসতে হতো, মাঝে একটা টু বসতে হতো। ঠিক সেরকমই প্রপোজ ভার্বটা কিন্তু সেরকম সেম। হয়তো আমরা অনেক সময় বলি না যে আই প্রপোজড হিম বা আই প্রপোজড হার, ঠিক আছে, বা হি অর শি প্রপোজড মি, এটা কিন্তু ভাই ভুল। গ্রামাটিক্যালি এটা ভুল। কি হতো, আই প্রপোজড টু হিম বা দে প্রপোজড টু মি, একটা টু বসবে মাঝখানে। সাজেস্ট, প্রপোজ, সে, এগুলোর পর যদি হিউম্যান অবজেক্ট আসে একটা টু বসাতে হয়, সেটা এখানে কোথাও নেই।
সেটা এখানে কোথাও নেই, এটা টু বসতো। এবং একমাত্র দেখো তাহলে এখানেই ঠিকঠাক লাগছে, হি সাজেস্টেড দ্যাট আই অ্যাপ্লাই ফর দ্য জব। এখানে কিন্তু সাজেস্টের পর মি বসায়নি, শুধু ডাইরেক্টলি বলে দিয়েছে দ্যাট। এটা হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং এটা যদিও প্রেজেন্ট সাবজেক্টিভের স্ট্রাকচার হচ্ছে, তবে এখানে সেই নিয়ে কোনো এরর নেই। তো আমি ওটা নিয়ে এই মুহূর্তে কথা বলছি না, ওটা আমি মুডের ক্লাসে আলাদা করে পড়িয়ে দেবো, ঠিক আছে? চলো তাহলে সেন্টেন্সটা কি হলো? কারেক্ট সেন্টেন্স, হি সাজেস্টেড দ্যাট আই অ্যাপ্লাই ফর দ্য জব। সে সাজেস্ট করলো যেন যেন আমি জবটার জন্য অ্যাপ্লাই করি, ঠিক আছে? তো এটাই হচ্ছে একদম সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নিই। ওকে, সহজ প্রশ্ন। যদি দেখো যে কোনো কিছুর আশা, ঠিক আছে, আশা মানে ওই যে আশা ভরসা যেটা বলে না, হোপ, যদি হোপ ওয়ার্ডটা ব্যবহার করা হয় তাহলে তারপর কি ব্যবহার করবে? ফিক্সড প্রিপোজিশন হচ্ছে অফ। নো হোপ অফ। এবং এরপর জেনারেলি কি হয়, কোনো নাউন বসালে নাউন বসাও, যেরকম এখানে আছে রিকভারি, সেটা বসেছে, সমস্যা নেই। যদি কোনো ভার্ব বসাতে হয় তাহলে কি করব? এরপর আমরা জেরান্ড ফর্মটা ব্যবহার করব। যদি কোনো ভার্ব বসাতে হয় তাহলে ইনফিনিটিভ না, আমরা ব্যবহার করব কি? জেরান্ড ফর্ম। অর্থাৎ দেয়ার ইজ নো হোপ অফ হিজ রিটার্নিং, ঠিক আছে? হিজ রিটার্ন এরকম কিন্তু বলবো না, হিজ রিটার্নিং। বা তুমি তো বললে যে দেয়ার ইজ নো হোপ অফ কামিং হোম, ভাই বাড়ি আসার কোনো আশা দেখছি না, তাই তো? সেরকম। তো এখানে দেখো একমাত্র অফ ব্যবহার করা হচ্ছে কোথায়? অপশন বি তে। বাকি হোপ টু, হোপ ফর, হোপ অন এগুলো কিন্তু কোনোটাই হবে না। সঠিক উত্তর অপশন বি। হোপ ফরটা মনে হতে পারে যে তার রিকভারির জন্য কোনো আশা ভরসা ভাই কিছু নেই, কিন্তু না, আমাদের নিয়ম অনুযায়ী হোপের পর অফ ইউজ করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। কোনটাতে কারেক্ট সেন্টেন্স আছে বলো? একদমই সহজ লেভেলের প্রশ্ন এগুলো। নিউজ আমাদের প্রবলেমটা কি হয়, অনেক সময় লাস্টে এস বা ইএস থাকলে সেই ক্ষেত্রে আমরা মনে করি হয়তো মানে এস বা ইএস থাকা মানেই সেই ভার্ভটা বা সেই নাউনটা প্লুরাল, কিন্তু এটা একদমই না। যার মধ্যে পড়ছে একটা এই নিউজ ওয়ার্ডটা, লাস্টে এস আছে, কিন্তু এস তো আমরা সিঙ্গুলার কোনো নাউনের সাথে যুক্ত করার পর মানে তাকে বানায় প্লুরাল, তাই না? যে ছিল বয়, সেখান থেকে বয়েজ হলো। তো এখানে কি আমি নিউজ থেকে এসটা কাটতে পারবো কোনো সময়? নিউ বলে কোনো ওয়ার্ড এই মিনিংয়ে আসবে না। অর্থাৎ এখানে কিন্তু নিউজ শব্দটাই সিঙ্গুলার। ঠিক যেরকম ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো লাস্টে কি হয়? এগুলো লাস্টে দেখো একটা করে এস আছে, কিন্তু আলটিমেটলি ম্যাথমেটিক্স কি? একটা সাবজেক্টের নাম। অর্থাৎ এগুলো সবই সিঙ্গুলার। আর সিঙ্গুলার মানেই এরপর সিঙ্গুলার ভার্ব বসবে, তো সেখানে কোনোভাবেই আর, অয়ার, হ্যাভ এগুলোর কোনো বসার চান্স নেই। তাহলে কি হবে? তার মানে বুঝতে পারছি নিউজ হচ্ছে সিঙ্গুলার নাউন, এবং সেই জন্য এরপর সিঙ্গুলার ভার্বটাই বসবে। দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, ঠিক আছে? অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো তারপর কোশ্চেন নাম্বার 26। আগেই বলেছিলাম একদম ছোট্ট ছোট্ট ক্লাস হবে, যেন তোমাদেরও সময় নষ্ট না হয়, যেন বাকি সাবজেক্টগুলো পড়তে পারো সেই টাইমটাতে। চলো এখানে বলো কি ভুল আছে, পজ করে আগে ভেবে নাও, তারপরে অ্যান্সার দেখে নাও। হি হ্যাজ নট ইয়েট রিটার্ন ব্যাক। ওকে, দেখো দুটো অপশন তো আরামসে তোমরা সলভ করতে পারবে। সেটা হচ্ছে কি, রিটার্ন মানেই কি? রিটার্ন মানেই ফিরে আসা, রিটার্ন মানেই ফিরে আসা। তো এইরকম কিন্তু যখন রিটার্ন থাকবে তখন আমরা সেখানে আর ব্যাক শব্দটা লিখবো না। কি বললাম? রিটার্ন বলার পর আমরা কিন্তু আর ব্যাক শব্দটা লিখবো না। হ্যাঁ, যদি বলতো যে কাম ব্যাক সেটা মানতাম, বা কেম ব্যাক এটা মানতাম, কিন্তু রিটার্ন মানে যখন অলরেডি ফিরে আসা, আবার ব্যাক মানে ফেরত, কেন নতুন করে উল্লেখ করব না। সুতরাং এখানেও ব্যাক কথাটা হবে না, এখানেও ব্যাক কথাটা হবে না। এরকম আর কি আছে ওয়ার্ড?
এরকম আরও একটা ওয়ার্ড যেটা সচরাচর পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কাজিন। কাজিন লেখার পর কিন্তু কোনো সময় কাজিন ব্রাদার, কাজিন সিস্টার এগুলো লিখবে না। খুড়তুতো কাকা, মানে খুড়তুতো, জেঠতুতো, মাস্তুতো, মামাতো, এই ধরনের ভাই বা বোন উভয়কেই কিন্তু আমরা কি বলি? উভয়কেই আমরা বলি কাজিন। অর্থাৎ এরপর নতুন করে আবার মানে কাজিন ব্রাদার, কাজিন সিস্টার এগুলো লিখবে না। হয় শুধু ব্রাদার লেখো, না হলে কাজিন লেখো, হয় শুধু সিস্টার লেখো, নাহলে কাজিন লেখো, ঠিক আছে? এবং কাজিন হচ্ছে একটা ওই বলতে পারো কমন জেন্ডার একটা নাউন, মানে এর মাধ্যমে ভাইদেরও বোঝায়, বোনদেরও বোঝায়, ঠিক আছে? তো এই উল্লেখ করে যাচ্ছে না আমি কাজিন বলতে ব্যবহার করছি যে সে আমার মানে খুড়তুতো ভাই, তো কাজিন ব্রাদার বা বোন, মানে কাজিন সিস্টার এগুলো বলবে না। ঠিক যেরকম প্যারেন্ট মানে কি? প্যারেন্ট মানে হচ্ছে অভিভাবক, বাবা মা একসাথে আমরা বলি প্যারেন্টস, তাই তো? তো কোনো এরকম লিখেছো যে প্যারেন্টস ফাদার, প্যারেন্টস মাদার? এটা যেমন লিখিনি, ঠিক সেরকম কাজিনের পরেও আমরা ব্রাদার বা সিস্টার এগুলো কিন্তু লিখবো না, এটা মনে রাখবে। ঠিক যেরকম এখানেও রিটার্ন শব্দটার পর আমরা আর ব্যাক কথাটা লিখবো না, মানে অপশন এ এবং অপশন ডি এগুলোকে বাদ দাও। আচ্ছা, এইবার এইবার এখানে দেখো, হি হ্যাজ নট রিটার্নড ইয়েট, হি হ্যাজ ইয়েট নট রিটার্নড, এর মধ্যে কোনটা বেশি ঠিকঠাক লাগছে বলো? কোনটা এর মধ্যে ঠিকঠাক লাগছে বা কোনটা ভুল আছে সেটাও তোমরা কমেন্টে জানাও। দেখো, নট, নট এমন একটা পার্ট অফ স্পিচ, তোমরা জানলে এটাও জানাবে যে নট কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে। বেসিক্যালি নট হচ্ছে একটা অ্যাডভার্ব এবং একে বলা হয় অ্যাডভার্ব অফ নেগেশন, তাই তো? এমন একটা অ্যাডভার্ব যে না জাতীয় মিনিং দেয়, না জাতীয় মিনিং দেয়। তো নট বা এই যে অ্যাডভার্ব অফ নেগেশন যেটা আছে, এর বসার একটা ফিক্সড জায়গা থাকে, এর বসার একটা ফিক্সড জায়গা থাকে। সেটা কোথায়? সেটা প্রয়োজনে খাতায় লিখে নাও যে ফার্স্ট, ফার্স্ট যে অক্সিলারি ভার্ব তারপরেই কিন্তু নট শব্দটা আমাকে ব্যবহার করতে হবে, তাই তো? যেমন দেখবে অনেক সময় অক্সিলারি ভার্ব দুটো বা তিনটে থাকে। দুটো কোনগুলো আছে? ফিউচার টেন্স চলে যাও, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো সেখানেও কিন্তু প্রথম যে অক্সিলারি ভার্ব মানে শ্যাল বা উইল এর সাথেই নটটা বসবে। কোনো সময় শ্যাল হ্যাভ নট লিখবে না, শ্যাল নট হ্যাভ, কারণ এর নিয়মটাই হচ্ছে ওটা যে প্রথম যে অক্সিলারি ভার্ব তারপরেই তারপরেই এই নট শব্দটা বসাতে হবে। তো এখানে দেখো, রিটার্ন হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আর ইয়েট, ইয়েট হচ্ছে আরো একটা অন্য একটা অ্যাডভার্ব যেটা এই সেন্টেন্সের লাস্টে বসেছে। তো এখানেও সেটা ভেবে নাও, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, এটা আসছে নট, যেটা অ্যাডভার্ব অফ নেগেশন। তো আমার উচিত ছিল এটাকে হ্যাজের পরে লেখা, লেখা হচ্ছে না, তার মানে অপশন সিতেও ভুল আছে। অপশন বি এখানে সঠিক উত্তর হবে, অপশন বি এখানে সঠিক উত্তর হবে। হি হ্যাজন্ট বা হি হ্যাজ নট রিটার্নড ইয়েট, ইয়েট আগে লেখা যায় না এমনটা কোনো মানে নেই, কিন্তু এখানে নটটাকে সরিয়ে দিয়েছে বলেই ভুলটা কিন্তু হলো, ঠিক আছে? তুমি যদি যদি এটাকে এভাবে বলতে হি হ্যাজ নট ইয়েট রিটার্নড, সেটাকেও আমরা ঠিক হিসেবে ধরতে পারতাম, কিন্তু ঢুকে পড়েছে কোথায়? অক্সিলারি ভার্ব আর নটের মাঝখানে, তো সেটা মোটেও বরদাস্ত করা যাবে না। চলো নেক্সট কি আছে তোমরা আগে দেখে নাও। ভালো প্রশ্ন, এটা একটা সুন্দর একটা ট্রিকি প্রশ্ন আছে, আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। চলো দেখে নেওয়া যাক কি এরর আছে না আছে। বিষয় হচ্ছে সেম, অনলি, ফিউ এই জাতীয় যে ওয়ার্ডগুলো আছে না, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা কি করি, বিশেষ করে সেম যে ওয়ার্ডটা এখানে পাচ্ছি এর আগে অবশ্যই আমাকে একটা কি করতে হতো, একটা আর্টিকেল দ্য ব্যবহার করতে হতো, আর্টিকেল দ্য বা দি ব্যবহার করতে হতো। অর্থাৎ দিস ইজ দ্য সেম ম্যান হতো, দা বসানো নেই, তার মানে এটাকে এখান থেকে ওড়াও, তার মানে অপশন ডিটাকে এখান থেকে ওড়াও, ঠিক আছে? চলো এরপর দিস ইজ দ্য সেম ম্যান, দেখো বাকিগুলো বাকিগুলো দিস ইজ দ্য সেম ম্যান মানে হুবহু সেম, এইটুকু পর্যন্ত একই। শুধু ওদিকে আই মেট ইয়েস্টারডে, আই মেট ইয়েস্টারডে, আই মেট ইয়েস্টারডে,
তো পার্থক্য কোথায় আছে? পার্থক্য আমরা বুঝতে পারছি শুধুমাত্র এই যে তিনটে ওয়ার্ড, অর্থাৎ দ্যাট, হুইচ এবং হু, দ্যাট, হুইচ এবং হু এর মধ্যে পাচ্ছি, তাই তো? তাহলে ভুল থাকলে এই যে রিলেটিভ প্রোনাউন এর মধ্যেই থাকবে। আমরা জানি হুইচ আমরা কোনো সময় ব্যবহার করি না মানুষের জন্য। মানুষের জন্য আমরা হুইচ ব্যবহার করি না, হু বা হুম সাধারণত এইগুলোই ব্যবহার হয়। চলো এরপর হু কেন হবে না? এর দেখো দুরকম নিয়ম আছে। বিষয় হচ্ছে আমার এখানে দরকার ছিল এই মেট ভার্বের একটা অবজেক্ট, এই মেট ভার্বের একটা অবজেক্ট দরকার ছিল, ঠিক আছে? কিন্তু হু হচ্ছে সাবজেক্টিভ কেস, হু সাবজেক্টিভ কেস, হুম হচ্ছে অবজেক্টিভ কেস। এখানে অবজেক্ট দরকার ছিল, অর্থাৎ হুম হলে তাও আমি মানতাম যে ঠিক আছে। কিন্তু এছাড়াও আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি দেখো যে দা সেম, তারপর বা দা ফিউ, এ ফিউ না কিন্তু দা ফিউ, অল, নান, যদি এই ধরনের কোনো ওয়ার্ড এই যে লাস্টের যে নাউনটা তার আগে বসে পড়ে, ওয়ার্ড বা ফ্রেজ, ঠিক আছে? যদি বলতো দিস ইজ অল বা দেয়ার আর অল স্টুডেন্টস, এরকম যদি বলতো, তখন কিন্তু এখানে আমরা আর হু, হুইচ, দ্যাট, হুম এগুলো ব্যবহার, সরি, হু, হুইচ, হুম এগুলো ব্যবহার করি না। যদি এইগুলো ব্যবহার থাকে সেই ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি কি? সেই ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি দ্যাট, ঠিক আছে? ছোট্ট একটা নিয়ম শিখিয়ে দিলাম, দেখো সেটা আছে এখানে। তার মানে হু হবে না। প্রথম কথা সাবজেক্ট দরকার নেই আমার, এখানে অবজেক্ট দরকার ছিল, অবজেক্টিভ কেস দরকার ছিল, এবং হু এমনিতেও বসবে না। কেন? কারণ এখানে অলরেডি দা সেম এই ফ্রেজটা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এখানে দ্যাট এটাই একমাত্র কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো তারপর কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28, তোমরাই বলো, যদি মোটামুটি একটু জানা থাকে নিয়মটা আরামসে পেরে যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে ক্যাপেবল। ক্যাপেবল, ক্যাপেবল এমন একটা ওয়ার্ড যে এরপরে যে ফিক্সড প্রিপোজিশনটা বসে, এরপর যে ফিক্সড প্রিপোজিশনটা বসে সেটা কি? সেটা হচ্ছে অফ, সেটা হচ্ছে অফ। এবং এরপর বেসিক্যালি কোনো না কোনো জেরান্ড ফর্ম বসে, ঠিক আছে? তো অত দূর দরকার পড়বে না। দেখো ক্যাপেবল টু ডু না, হবে না। ক্যাপেবল ফর ডুইং না, হবে না। ক্যাপেবল না, এটা তো একদমই হবে না, তাই তো? তাহলে এখানেও একটা গন্ডগোল হচ্ছে, কোনো প্রিপোজিশন দেওয়া নেই, এবং এখানেও টু ডু, ফর ডুইং এগুলো হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে আমাদের? আমাদের জন্য সঠিক উত্তর হয়ে যাবে ক্যাপেবল অফ ডুইং। হি ইজ ক্যাপেবল, একটা ওয়ার্ড গেল, অফ প্রিপোজিশন, এবং এরপর যে ডুইংটা আসছে এটা বেসিক্যালি আমাদের একটা জেরান্ড। কি বললাম? এটা হচ্ছে আমাদের একটা জেরান্ড। তাহলে সঠিক উত্তর কি হলো? হি ইজ ক্যাপেবল অফ ডুইং দ্য ওয়ার্ক অ্যালোন। সে এই কাজটা একা একা মানে করার জন্য সে যথেষ্ট, বা সে করতে পারবে, ঠিক আছে? সে সেই কাজটা করতে সমর্থ। এটারই ইংরেজি হচ্ছে কি? ক্যাপেবল। চলো তারপর, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ইমপ্রুভ। খুব সুন্দর প্রশ্ন। ওকে, এখান থেকে তোমাদের রিভিশন করিয়ে দিই। আমি আর্টিকেলের ক্লাসে মোস্ট প্রবাবলি এটা পড়িয়ে দিয়েছিলাম অলরেডি। সেটা কি? যে যখন কম্পারেটিভ ডিগ্রি থাকে তখন কিন্তু তার আগে জেনারেলি দা বসে না, অর্থাৎ হি ইজ টলার দেন হিজ ব্রাদার, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু দা বসে না, হি ইজ দা টলার বলা হয় না, শুধুমাত্র হি ইজ টলার। কিন্তু দুটো জায়গা ছিল যেখানে কম্পারেটিভ ডিগ্রির আগেও আর্টিকেল দা বসতো, তার মধ্যে একটা নিয়ম তো এখানে ব্যবহার করা অলরেডি হয়েছে। সেটা কি? যখন ডবল কম্পারেটিভ হবে, বা বলতে পারো একই সাথে বাড়ছে বা কমছে এরকম কিছু বোঝানো হবে। যেমন দেখো এখানে কি বলা হয়েছে, যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি ইমপ্রুভ হবে। মানে যদি তোমার এই প্র্যাকটিসের বিষয়টা বাড়ে তাহলে কি হবে? ইমপ্রুভমেন্টের বিষয়টাও তো বাড়বে,
তো প্যারালাল ইনক্রিজ বা প্যারালাল ডিক্রিজের ক্ষেত্রে আমরা দুই ক্ষেত্রে আর্টিকেল দা ব্যবহার করি, ঠিক আছে, এবং দুই ক্ষেত্রে কি করব, কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব। ক্লিয়ার? দেখো এখানে কি হচ্ছে, দ্য মোর ইউ প্র্যাকটিস তো আছে, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে কি, ইউ ইমপ্রুভ মোর। না, কি হবে এখানে, দ্য মোর ইউ ইমপ্রুভ। অর্থাৎ এখানে এই যে পার্টটা, এখানে একটা গন্ডগোল আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ অপশন বি হবে না। মোর ইউ প্র্যাকটিস মোর ইউ ইমপ্রুভ নর্মালি ঠিক আছে, কিন্তু এখানেও একটা আর্টিকেল দা বসতো, এখানেও একটা আর্টিকেল দা বসতো, তবে সেন্টেন্সটা ঠিকঠাক হতো। সেটা নেই, মানে কি, কাটো। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোস্ট, একদমই না। দুই দিকেই আমরা কম্পারেটিভ ডিগ্রি মানে অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এটা হয়ে গেল কম্পারেটিভ ডিগ্রি, দ্য মোর ইউ প্র্যাকটিস, এদিকে হচ্ছে কি মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, এটা হবে না। অর্থাৎ অপশন ডি, এটাকেও বাদ দাও। সঠিক উত্তর কোনটা, অপশন এ, যেখানে দেখো সব নিয়ম মেনটেন হচ্ছে। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ইমপ্রুভ, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ইমপ্রুভ। চলো আজকের এই সেশনের লাস্ট কোশ্চেন নাম্বার 30, ঠিক আছে? তোমরা বলো কোথায় কি ভুল আছে। ওকে, এটাতেও এমন কোনো বিষয় নেই। আমি আগের ক্লাসেও তোমাদের একটা স্ট্রাকচার বলেছিলাম যে T-O-2 এবং T-O-2 এর যে পেয়ার, এর যে জোড়া, সেটা কিন্তু একসাথে বসে, অথবা সো এর সাথে দ্যাট বসে। এর বাইরে কিন্তু এই বিষয়টার খুব একটা এক্সেপশন আমরা করতে পারি না, ঠিক আছে? মানে টু এর সাথে আমি দ্যাট বসিয়ে দিলাম, এটা হবে না, বা সো এর সাথে সিঙ্গেল ও দেওয়া টু বসিয়ে দিলাম, এটাও কিন্তু হবে না। সুতরাং দেখো এখানে কি আছে, এখানে বলেছে টু, অথচ এখানে ভেরি দিয়ে দিয়েছে, না হবে না। টু ঠিক আছে, টু মাচ টায়ার্ড, চলো বাদ দিচ্ছি, পরে ভাবছি ওটা। সো এর পর টু বসিয়েছে, মানে এটাও হবে না। এইবার এখানে বলেছে যে শি ইজ টু মাচ টায়ার্ড টু কন্টিনিউ, আর এখানে শি ইজ টু টায়ার্ড টু কন্টিনিউ। বলো কোনটা উত্তর হবে? আমরা কি বলেছিলাম, টু এবং টু এর পেয়ারটাকে আমরা নেব, তাই তো? তো টেকনিক্যালি দেখতে গেলে মাচ আরো একটু বেশি অর্থে ব্যবহার করা হচ্ছে, এরকম ব্যবহার করা হচ্ছে। কিন্তু যেখানে আমার কাছে একদম সিম্পল ফর্মে শি ইজ টু টায়ার্ড টু কন্টিনিউ আছে, তখন আমি এখানে আর নতুন কোনো কিছু অ্যাড করতে যাব না। সেখানে আমি আর কি করব না, নতুন কোনো কিছু অ্যাড করতে যাব না, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের 15টা প্রশ্ন, আমাদের যে থার্ড ক্লাস এসএসসি WBSSC গ্রুপ সি এর জন্য। এবং শুধুমাত্র আমি WBSSC গ্রুপ সি বলবো না, ইংরেজির নিয়মগুলো ব্যবহার হচ্ছে মানে এগুলো সমস্ত এক্সামেই কিন্তু কাজে লাগবে, তাই তো? এগুলো সমস্ত এক্সামেই কাজে লাগবে। তবে আপাতত এই যে স্ট্রাকচার যেভাবে পড়াচ্ছি, আপাতত এসএসসি গ্রুপ সি এর জন্যই। তো যারা গ্রুপ সি দিচ্ছ সামনে, তারা তো অবশ্যই ইম্পর্টেন্ট। যারা অন্য এক্সাম দেবে তাদের জন্য এই নিয়মগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসবে, না একটু অন্যভাবে হয়তো আসবে প্রশ্নগুলো। তো সবাই দেখতে পারো, কোনো সমস্যার কিছু নেই। তোমার যেসব বন্ধুরা আরও এসএসসি গ্রুপ সির প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দাও। তুমিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেন ইন ফিউচার যখন আরও এর পরবর্তী সিরিজগুলো আসবে, পরবর্তী ক্লাসগুলো আসবে, যেন তখন তোমরা সেগুলোও মানে সাথে সাথে পেয়ে যাও বা সেটা খুঁজে পাও, ঠিক আছে? তো চলো ভালো করে পড়তে থাকো। অল দ্য বেস্ট প্রত্যেককে।